স্যার মানে বললাম যে হেডিংটা আমি হেডিং হেডিংটা স্যার শীটের মতোই লিখেছিলাম, বাট ভিতরে শীটের মতোই লিখতে হবে বিষয়টি না, বিষয়টি সঠিক থাকা লাগবে। মনে করো ডি তে ডেনসিটি মিন করছে, যে তুমি ডেনসিটি শব্দটি নাই মনে করো সাপোজ, তাহলেও কিন্তু তোমার নাম্বার একটু মানে কম পাবা। কারণ তো তোমার এখানে তো সৃজনশীল আহামরি কোনো এখানে শুধু আমি বললাম না যে লিমিটেশন এবং স্কোপ, এটাতে তোমার মতো করে লিখতে পারো, কিন্তু অন্যগুলোতে কিন্তু লেখার তেমন সুযোগ নাই। তার মানে ওটা মোটামুটি তোমাকে মেন বিষয়টা ঠিক থাকতে হবে, সেক্ষেত্রে তোমার নিজের ভাষায় লিখলেও কোনো প্রবলেম নাই, কিন্তু মেন বিষয়টি ঠিক থাকতে হবে। আর কারো কোনো? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা ইয়াতে চলে যাই। আহ, আমি তোমাদের একটা শেয়ার দিয়েছি এখানে, এই যে সার্টিফিকেট কাকে বলে, সার্টিফিকেটের ক্লাসিফিকেশন এটা আছে। তার সাথে কিছু আমি বই থেকে আর কি তোমাদের এটা পাঠাই দিচ্ছি মিমের কাছে, তোমরা নিয়ে নিবা। যে এখানে যে প্রেসিডেন্ট সার্টিফিকেটে আমি তোমার হয়তো বলছিলাম আমার মতো করে তোমাদের যেভাবে সুবিধা হবে সেটা, তো এখানে একটু অন্যভাবেও আছে, তোমরা এগুলো দেখতে পারো। তবে বিষয়টা যেটা বলছিলাম ওটা মোটামুটি আমি মনে করি যে আধুনিক ইয়া অনুসারে সঠিক। তবে এগুলো তোমরা কেউ ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বুঝাইছিলাম ওটা এই সব জিনিস বিষয়গুলোই আছে ওর মধ্যে, কিন্তু দেখবা যে একটু মানে নতুন সিস্টেমে করা আছে। তবে তোমরা এটাও ফলো করতে পারো, ওটাও ফলো করতে পারো, তোমাদের ইচ্ছা। এই জন্য এটা দিয়ে দিলাম। কারণ অনেকে হয়তো ক্লাস করো নাই বা বুঝতে পারো না, এই জন্য এটা দিয়ে দিয়েছি যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট গুলোতে কেমন কি থাকে, কি কি পয়েন্ট গুলো থাকা দরকার, সেই বিষয়গুলো তোমাদের দেখার জন্য। তো এখানে ওই যে কিভাবে লিখছে সেটাও এখানে আছে। আর একটা বিষয় আছে, এটা স্পষ্ট আসছে কিনা, এটা হলো যে এখন তোমাদের তো পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে? পরীক্ষা কত তারিখ থেকে? স্যার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার প্রবাবল ডেট হচ্ছে 18 তারিখ, মানে রুটিন হয়েছে ওই মতোই, সামনের মাসের 18 তারিখ থেকে। 18 তারিখ, তার মানে বন্ধের পরপরই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের যে মিড টার্ম ইয়ারটা বাদ থাকলে এটা কবে হবে, এই যে প্র্যাকটিক্যাল? স্যার আপনি ল্যাব ফাইনালের সাথে কবে হবে? দিতে পারেন। তা এখন কথা ল্যাব হচ্ছে ফাইনাল। তোমরা তো বাড়িতে যদি না, আমি হলো তোমাদের ওখানে মডারেশনের জন্য আমি শনিবারে যাব, মানে অর্থাৎ পরশু দিন যাব। সেক্ষেত্রে এখন তোমরা যদি সেদিন 8টা থেকে সাড়ে নয়টা থেকে আমার ওখানে মডারেশন শুরু হবে, তো 8টা থেকে সাড়ে 9টার মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারো কিনা। হয়তো বা তোমাদের রিটেন থাকবে 15 নাম্বার, হয়তো 5 নাম্বার ভাইবা থাকবে। আমি হয়তো বা যেহেতু বেশি স্টুডেন্ট হয়তো দ্রুত নেওয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা দাও। আর না হলে তোমাদের হয়তো বা ওই পরীক্ষার মাঝেই তোমাদের মিড টার্মটা দিতে হবে, মিড টার্মের যে পরীক্ষাটা, কারণ ফাইনাল আগে তোমাকে তো মিড টার্ম পরীক্ষা শেষ করতে হবে। স্যার আগামী শনিবার আমাদের একটা পরীক্ষা আছে। এখন তোমার পরীক্ষা তোমাদের ওটা কখন পরীক্ষা? স্যার একসাথেই দিই স্যার আমরা। পরীক্ষা একসাথে দেওয়ার সুযোগ নাই, মানে আমি একসাথে টাইম। ফাইনাল আর মিড টার্ম হতে পারে না কখনো। কিন্তু তোমরা যদি এটা দাও, তোমাদের যেটা পরীক্ষায় থাকবে একটা সার্টিফিকেট লেখা থাকবে, একদম সহজ আমি বলে দিই। তোমাদের একটা সার্টিফিকেট লেখা থাকবে, সেটার নাম্বার থাকবে 10, ঠিক আছে? আর হচ্ছে সর্বোচ্চ যে আর হয়তো বা একটা 5 নম্বরে আর একটা কোনো প্রশ্ন থাকবে। একটা হলো সার্টিফিকেট লেখা, 2 নম্বর হলো যে আর একটা কিছু প্রশ্ন থাকবে 5 নাম্বার, ঠিক আছে? আর হচ্ছে 5 নম্বরে ভাইবা হবে, অথবা 10 নাম্বার তোমার হলো এই যে সার্টিফিকেট লেখা, 10 নাম্বার ভাইবা। যদি তোমরা শনিবারে তোমরা যদি 8টার থেকে দিতে পারো, 8টা থেকে সাড়ে 9টার মধ্যে, তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে নেবো, কারণ সার্টিফিকেট লেখা একসাথে নিয়ে নিবো। তোমাদের হয়তো 10 মিনিট সময় দিলে তোমাদের লেখা হয়ে যাবে, তারপরে আমি ভাইবা নিয়ে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। স্যার দেওয়া আমাদের যায় স্যার। শনিবার হ্যাঁ, তো আমার মনে সাবজেক্টের আমার মিড মনে আছে। খুব কঠিন না, তোমরা হয়তো দিতে পারবে, কারণ যেহেতু থিওরি যা বলা হয়েছে এগুলোর মধ্যেই তো প্রশ্ন করা হবে তোমাদের। আর
বেশিক্ষণ ধরে তো প্রশ্ন করারও সুযোগ কম থাকবে, যেহেতু টাইম লিমিটেশন আছে। কারণ আমি আবার ওখান থেকে তোমাদের মডারেশন করে 11:30টায় রওনা দিয়ে আমি আবার ক্যাম্পাসে চলে আসবো। আমার এখানে আবার 2টার থেকে পরীক্ষা আছে। আমি তোমাদের ওই মডারেশনের শুনে আমার মনে হয়েছে তাহলে তো তোমাদের ফাইনাল পরীক্ষা তাহলে তো সন্নিকটে। তো তোমরা তো কেউ একবারও বলতেছো না যে এটার মিড টার্মটা কবে হবে। হয়তো সেক্ষেত্রে সেরকম হইলে হয়তো আমি আহ মানে বা আগে থেকে যদি জানতাম মডারেশনের ডেটটা, তাহলে হয়তো বা তোমাদের আজকের দিনে অথবা কালকের দিনেও গিয়ে আমি পরীক্ষা নিতে পারতাম। কিন্তু হঠাৎ করে তো এইভাবে দেখা যাচ্ছে কালকে গিয়ে যে নিবো সেটাও সুযোগ কম। এখন তোমরা একটু থিঙ্কিং করে জানাও। তাছাড়া কিন্তু তোমাদের ওই পরীক্ষার মধ্যে আগের মধ্যে দিয়ে দিতে হবে, থিওরি পরীক্ষার মধ্যে মাঝেই তোমাকে হয়তো বা দিয়ে দিতে হবে, মিড টার্ম দিতে হবে। স্যার হুম। আমাদের কোন ল্যাবের মিডিয়া এখনো হয়, ভালো হয় আমার মনে হয়, যেহেতু আমাদের শনিবারে আরেকটা পরীক্ষা আছে মিড টার্ম। ওটা কি থিওরি পরীক্ষা না ল্যাব পরীক্ষা? স্যার থিওরির পরীক্ষা। থিওরি পরীক্ষা শনিবারে। এখন যদি শনিবারে না হয় তাহলে তোমাদের অন্য যে কোনো সময় তোমাদের পরীক্ষার মাঝে নিতে হবে। এখন সেক্ষেত্রে তোমার টাইমিং মিলাইতে পারবে কিনা আমি জানি না, কিন্তু কোনোভাবেই একই দিনে ফাইনালের দিন তোমার মিড টার্ম পরীক্ষা হবে না। বুঝতে পারছো? স্যার সমস্যা নেই, আমাদের হচ্ছে অনেকগুলো মানে বলতে গেলে সব ল্যাবেরই মিড টার্ম বাকি আছে, তো তখন আপনি চাইলে ওইটা নিয়ে নিতে পারেন না নিতে একসাথে। পারো, তখন তো তোমার আবার পরীক্ষা থাকবে। তোমার তো ফাইনাল পরীক্ষা থাকবে, তখন তুমি আবার কেমন পরীক্ষা দিবে? তোমাদের মনে করো এই জিনিসগুলো সিস্টেমিক ওয়াইতে না হলে তো মুশকিল। তোমাদের মনে করো মিড টার্মের কোন পরীক্ষাগুলি শেষ হয় নাই, তো তোমরা মিড টার্মে যেভাবে তোমাদের ক্লাস টেস্টে একটা রুটিন হয়েছিল সেই অনুসারে মিড টার্মের আরেকটা 1 সপ্তাহ পরীক্ষা হয়ে যেত, তাহলে তো শেষ হয়ে যায় কিন্তু বন্ধের মধ্যেই, বন্ধের আগেই। স্যার আমাদের ফাইনালের আগে যে 2-3 দিন আরেকটা হয় টাইম শোনো, আছে, আরেকটা ওই হয় আগামীকাল তোমরা যদি দিতে lab- পারো, আগামীকাল যদি দিতে পারো তাহলে সেক্ষেত্রে না হয় আমি সকালবেলা গেলাম, যেতে পারি। আর হচ্ছে সেক্ষেত্রে ও তোমাদের ওই ব্যাচটাও যদি দেয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা যাওয়া যাবে। যে সকালবেলা অথবা বিকালবেলা তোমাদের পরীক্ষা নিয়ে নিলাম, ওই ওই ব্যাচের ওদের হলো ওদের মিড টার্মটাও নিয়ে নিব। দুই বেলা দুই ব্যাচের মিড টার্মটা নিয়ে নিলাম, ওদের হলো ল্যাব পরীক্ষা বাদ আছে। সেক্ষেত্রে তোমরা একটু থিঙ্কিং করে দেখো, ওই ওই ওদের সিআর এর সাথে কথা বলে দেখো। কারণ তোমাদের এগুলো ফাইনালের আগে শেষ হয়ে গেলে এগুলো ঝামেলা মুক্ত হয়ে গেলে বুঝছো, তোমাদের তোমরা এগুলো বুঝতেছো না বিষয়গুলো সঠিক। মানে আমি খালি ওই সময় খালি তোমরা আর একদিন সময় দিলেই তো মানে মিড টার্ম এই ইয়াটা হয়ে যায়, কিন্তু তো তোমাদের সময় হলো না, পরীক্ষা অ্যাডমিশন টেস্ট সবকিছু মিলায় ঝামেলা সৃষ্টি হলো। তো যাই হোক তোমাদের মিড টার্ম তুমি একটু কথা বলে দেখো, যদি কালকে দেওয়া যায় তাহলে তোমরা কালকেও দিতে পারো। তাহলে আমি হয়তো সকালবেলা যাব, গিয়ে তোমাদের সকালবেলা তোমাদের মিড টার্ম নিব, আর বিকালবেলা ওদের মিড টার্ম নিব নিয়ে সেদিন কালকে থাকবো, থেকে পরের দিন তোমাদের ওই মডারেশন করে আমি হয়তো চলে আসবো। এরকম হতে পারে আর কি। ওয়ে বললাম, কারণ তোমরা তো শেয়ার করো না, বিষয়টা হলো সমস্যা যে তোমার ওই পরীক্ষাটা কবে হবে তোমাদের হেডেক নাই। স্যার আমাদের ল্যাবের ফাইনালের ডেট এখন তো ঠিক হয় নাই, তো তার আগে আমরা ল্যাবের মিড দিয়ে দিতে পারবো, তোমাদের সমস্যা হবে ল্যাবের না। ফাইনালের ডেটের সঙ্গে তো লাভ ইয়া নাই, সেটা তো তোমাকে নিয়ম অনুসারে তোমার তো নিয়মের কথা বলতেছি না। কিন্তু তুমি চাইলে তো আর আমি ওই সময় আমি যদি অ্যাভেলেবল না যেতে পারি তখন কি হবে সেটা বলতেছি। তোমরা বললা যে স্যারের মধ্যে না, সেটা তো তো একই ক্যাম্পাস না যে চাইলে আমার হয়ে গেল, বিষয়টা এটা, এই জন্য বলতেছি। তা তুমি একটু ফোন দিয়ে দেখো, ওই আরাফাতের সঙ্গে কথা বলে দেখো যে তারা কালকে ল্যাব পরীক্ষা দিতে পারবে কিনা। স্যার হচ্ছে আরাফাতদের ব্যাচ থেকে যে আমাদের 23-24 খুলনা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা সেমিনার আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন থেকে। তো ওদের ব্যাচের অনেকজন স্যার কালকে কথা হয়েছিল, তো ওরা কালকে ওই মানে শুক্রবারে আর কি, ওই শুক্র শনিবারের ওই সেমিনারে যাবে। আর ওদের ব্যাচে নাকি অনেক মানে এর মধ্যে ছুটির আগে কিছু নাই জানানো হয়েছিল। তাই স্যার হচ্ছে যে ওরা নাকি অনেকেই বাসায় চলে গেছে এরকম, মানে কালকে রাতে আমার কথা হয়েছিল কয়েকটা জুনিয়রের সাথে, তো ওরা এটা জানাইলো আর কি। তো তোমার 23-24, আচ্ছা এখন দেখো তোমরা ভাবে দেখো, দেখে যদি হয় জানাও, না হলে তোমাদের পরে কখন হবে আমি জানি না আর কি। জি স্যার।
ঠিক আছে, আমি এই পয়েন্টে আসি। সেটা হলো যে তোমাদের ফাইনালে এই যে ব্যারন পার্ক, এই সাউন্ডনেস আনসাউন্ডনেস এর ডেফিনেশন খুব ভালো করে করতে হবে। এবং এই যে ব্যারন পার্কের যে ইয়াটা ডেফিনেশন, এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা সাধারণত পরীক্ষায় আসে, গতবার যদি না আসে তাহলে এবার আসতে পারে, এবার আসতে পারে, সাধারণত এটা আসে। এটা একদম ঝাড়া মুখস্থ করতে হবে, ব্যারন পার্কের আনসাউন্ডনেস এর ডেফিনেশন। আর এমনি সাউন্ডনেস এর ডেফিনেশন, আনসাউন্ডনেস এর ডেফিনেশন, এটা এগুলো ছোট, এটা সহজে মনে থাকবে। কিন্তু এই ব্যারন পার্কেরটা একটু বড়, এটা ভালো করে মনে রাখতে হবে। এ হলো বিষয়। তাহলে তোমাদের যেটা হলো, আমি একটু তোমাদের পরীক্ষা নিয়ে আউটলাইন দিতে চাইতেছিলাম, সেই পরীক্ষার যে বিষয়টা সেগুলো এটা তোমরা তাহলে সবাই অবশ্যই তোমরা ইয়া করে নিও। হচ্ছে পরীক্ষার যে বিষয়, হ্যাঁ, আর একটু পরে আমি আবার একটা মিটিং এ ঢুকছি, আমি আপনাকে কল দেবো। না না, আমি একটু পরে দিব, 10 মিনিট, 10 মিনিট স্যার। শোনো, তোমাদের তো মনে করো কোশ্চিন তো তোমাদের 2জন শিক্ষক কাজ কোশ্চিন করে, সেখান থেকে মডারেশন হয়ে হয়তো বা একটা প্রশ্ন হবে, তোমরা জানো। যে সেক্ষেত্রে কি কি বিষয় তোমাদের একটু ভালো করে পড়তে হবে, আমি সেটার একটা গাইডলাইন তোমাদের বলতেছি, তোমরা একটু নোট করে নিবা। যারা হয়তো জয়েন করেনি তাদের সঙ্গে শেয়ার করবা। আচ্ছা, তোমরা যে বিষয়টা হলো যে আমি যে প্রথম ক্লাসে, যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে বিষয়গুলো, যেমন রেডিওলজি কাকে বলে, তার প্রপার্টিস, তার ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে বই আছে, ওইভাবে করে নিবা। আর তার সাথে যে ওই যে স্কোপ এবং লিমিটেশন আবার করে রাখবা, মুখস্থ করে রাখবা। আর হলো ওই যে রেডিওগ্রাফির জন্য যে স্মল এবং লার্জ অ্যানিমেলের যে কিভাবে প্রস্তুত করতে হয় সেগুলো, এবং ফিল্ম প্রসেসিং এর যে বিভিন্ন টেকনিক আছে, ম্যানুয়াল এবং ম্যানুয়ালের মধ্যে বিভিন্ন যে টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলো ডেসক্রিপশন করবা, ভালো করে টেকনিক গুলো পড়বে। তারপরে হলো রেডিওলজিক্যাল হ্যাজার্ড এবং রেডিয়েশন সেফটি, এগুলো কাকে বলে এবং কিভাবে হয় এবং তার কিভাবে প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়। ঠিক আছে, একটু ডেসক্রিপটিভ লিখতে হবে, কারণ কি তোমাদের তো পরীক্ষা 3 ঘন্টা। আর হচ্ছে তারপরে হলো রেডিওথেরাপি। রেডিওথেরাপি সেক্ষেত্রে কিভাবে তার ইন্ডিকেশন এবং ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহার করা হয়, তা বা ভূমিকাটা কি। আর হচ্ছে ইন্টারপ্রিটেশন, একটা ইমেজ, রেডিওগ্রাফিক ইমেজের ইন্টারপ্রিটেশন। তোমরা হয়তো ক্লাস শেষে একটা মেথড লিখছো, আরো অন্যান্য আরো কি কি মেথড আছে সেগুলো সবই লিখতে হবে। যে ইন্টারপ্রিটেশন কি কি উপায়ে করা যেতে পারে বা কি কি জিনিস ইন্টারপ্রিটেশন করা হয় ক্ষেত্রে লাগবে। এই হলো গেল রেডিওলজির অংশ থেকে। এরপরে সাউন্ডনেস এর অংশ থেকে, যেটা সাউন্ডনেসে তোমাদের সাউন্ডনেস আনসাউন্ডনেস এর ডেফিনেশন করতে হবে, ওই ব্যারন পার্কের ডেফিনেশনটা করতে হবে। স্পেসিমেন সার্টিফিকেট, হয়তো বা তোমার এটা হলো হেলথ সার্টিফিকেট হতে পারে, সাউন্ডনেস সার্টিফিকেট হতে পারে, যে কোনোটাই হতে পারে। ওই যে কোনো একটা সার্টিফিকেট আসতে পারে, সেই সার্টিফিকেটটা লিখতে হবে। আর সার্টিফিকেট লেখার সময় মনে রাখবে অবশ্যই 1 পেজে, 1 পেজের বেশি যেন না হয়। আর তোমরা দেখছি ক্লাস টেস্টে তোমাদের এত পেজ থাকার পরেও এই একটা কোশ্চেন লিখে শেষ করছো, মাঝখানে ওখান থেকে আবার একটা প্রশ্ন লেখা ছিল, কেমন কথা। সাধারণত নতুন প্রশ্নের অ্যান্সার শুরু হবে নতুন শীট থেকে। এগুলোকে এই বয়সে তোমাদের বলার ইয়ে আছে, পড়তে পড়ো তোমরা, যে মাঝখান থেকে শুরু করে দিচ্ছে, এরকম আছে অনেকে। তুমি একটা ওই যে হ্যাজার্ড লিখতেছো ফ্লো চার্ট আকারে, 1 পেজে না লিখে 2 পেজ, 1 পেজে শুরু করে এমন ভাবে অ্যারো গুলো দিয়েছো যেন অপর পৃষ্ঠায় চলে গেছে। তোমার তো পেজ গুনে তোমাকে কেউ নাম্বার দিবে না। তো এই হলো গেল সাউন্ডনেস এর মধ্যে লেমনেস এর যে অংশ, সেখানে লেমনেস এর কজ গুলো এবং লেমনেস কিভাবে ডায়াগনোসিস করা হয় সেগুলো করবা। আর এছাড়াও আরো যেগুলো আছে, যেমন হর্সের
সুইং কিভাবে, মার্কিং, সুইং, আলট্রাসোনোগ্রাম, এমআরআই, এগুলো সম্পর্কে শর্ট নোট আকারে পড়ে নিবা, শর্ট নোট আকারে। আলট্রাসোনোগ্রাম, এমআরআই, এগুলো, তারপরে কালার মার্কিং, হর্সের যে বিভিন্ন ধরনের কালার মার্কিং আছে, সুইং আছে, এই বিষয়গুলো এগুলো শর্ট নোট আকারে পড়বা। এছাড়াও আরো অন্যান্য যে খুব বেশি তো বিষয় পড়ানো হয় না, মোটামুটি এইগুলো সব বিষয়ই টাচ করা আছে, হয়তো এগুলোর মধ্যে থেকে প্রশ্ন হবে আশা করা যায়। স্যার প্রিপারেশন অফ রেডিওগ্রাফ ছিল, ওইটা কি পড়তে হবে ফাইনালের জন্য? প্রিপারেশন রেডিওগ্রাফ, তোমার প্রসেসিংটা করতে হবে। স্যার প্রসেসিং তো অনেকগুলা মেথড ছিল, তো হ্যাঁ, কোনটা তোমাকে হচ্ছে মেইনলি ম্যানুয়াল বা অন্য যে মেথড গুলো আছে, ম্যানুয়াল একটা মেথড আছে দেখো, ওটা স্যার ভালো করে। ম্যানুয়াল মেথডের মধ্যে হচ্ছে 3টা ভাগ ছিল। তো হ্যাঁ, আমরা কি মানে নর্মালি হচ্ছে ড্রয়িং পর্যন্ত পড়বো, নাকি ওই যে টাইম একটা মেথড ছিল ওইটা সহ পড়বো? বিভিন্ন ধরনের সলিউশন গুলো আছে না, জি স্যার। ওই সলিউশন গুলোতে কখন কোন তাতে কতখানি কি পরিমাণ রাখতে হয়, ওই প্রসেসিংটা ভালো করে করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। কারণ তোমাকে বিভিন্ন মেথড গুলো আগে উল্লেখ করবা, তারপরে হলো যেমন ডেভেলপমেন্ট, রেঞ্জিং, ফিক্সিং, ওয়াশিং, যে এই মেথড পদ্ধতিটা আর কি। কারণ ওগুলোর ক্ষেত্রে তোমার দেখবা যে ওই মনে করেন ড্রাইংটা হয়তো বা বিভিন্ন জন বিভিন্ন মেথড আছে, তুমি যে কোনো একটা লিখলে হবে। আর কারো কোনো কিছু? স্যার আর মার্কিং কি শুধু হর্সের জন্যই পড়বো, নাকি অন্যান্য অ্যানিমেলের জন্যও পড়বো? হর্সে, মূলত হর্সে। জি আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আরেকটা কোশ্চেন ছিল, নেভিকুলার ডিজিজটা কি ডিটেলসে পড়তে হবে? হ্যাঁ, হ্যাঁ, পড়তে হবে, হ্যাঁ পড়বা। স্যার লেমনেস তো হচ্ছে আলাদা একটা ডিজিজ ছিল, কিন্তু নেভিকুলারটা কি কিন্তু স্পেশালি কজের মধ্যে তো পরীক্ষা আসে করতে যাবে, হবে? কজের মধ্যে তো তোমার বিভিন্ন ধরনের কজ, নেভিকুলার ডিজিজ, গুলো পড়বে, আর জি লেমনেসের স্যার। ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এগুলো পড়বা। জি স্যার। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি না জিজ্ঞেস তাহলে আমরা শেষ করব। তবে তোমরা আরেকবার একটু ভেবে দেখো, কারণ আমার তা মনে হয় যে তোমাদের কিন্তু ল্যাব পরীক্ষাটা কিন্তু কঠিন হচ্ছে না। এটা মনে রাখো যে তোমাদের যে কোনো একটা সার্টিফিকেট লিখতে হবে, সেটা হয়তো বা হেলথ অথবা সাউন্ডনেস, ঠিক আছে, দুটা। তার মানে দুটা সার্টিফিকেট লেখা কিন্তু সহজ, পুরো ক্লাসে নিজেরা নিজেরা লিখছো। তার মানে ওটা লিখলে তুমি 10 নম্বরের অ্যান্সার হয়ে যাবে। আর 10 নম্বরের ভাইবা যেহেতু শর্ট টাইম থাকবে, হয়তো ডেফিনেশন বা এই সেই নর্মাল জিনিসগুলোই জিজ্ঞাসা করা হবে। আমার মনে হয় তোমরা একটা রিস্ক নিতে পারো পরীক্ষা দেওয়ার জন্য পরশুদিন সকালবেলা। এই মানে আমি জাস্ট আমি আমার পক্ষ থেকে বললাম, আর যদি না দেও তো আমার পক্ষ থেকে কোনো ইয়ে না। এই স্যার একদিনে 2টা পরীক্ষা হয়ে যাচ্ছে, তো এই জন্য সবাই বলতেছিল যে ঈদের পরে না, দিলেই ভালো তোমরা তো হয়। পরীক্ষা দাও নাই, আমরা একদিনে দুটা তিনটা পরীক্ষাও দিয়েছি। প্রতিদিন একটা থিওরি, একটা ক্লাস, একটা হলো ইয়া থাকছে। প্রতিদিন একটা থিওরি থাকছে, একটা হলো ল্যাব পরীক্ষা থাকছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম। এই জন্য এই ভেটেনারিতে এই মিড টার্ম তো কোনো পরীক্ষাই না ভেটেনারিতে। এটা মনে করো রেডি থাকা লাগে আর কি। নিয়ে তবে যখন আবার পরবর্তীতে পরীক্ষা হবে, এটা কিন্তু আবার এইরকমই যে পরীক্ষা হবে খালি সার্টিফিকেট আর ইয়া, এটা কিন্তু নাও হতে পারে। এটা কিন্তু জাস্ট যদি পরশুদিন পরীক্ষা দেওয়া সেটার জন্য বললাম, পরবর্তীতে না মার্ক ডিস্ট্রিবিউশন আবার চেঞ্জ হয়ে যেতে পারে, এটাও মাথায় রাখবা। যে পরে খালি বললো যে স্যার তাহলে তো পরে পরীক্ষা হলে তো এটা যে কোনো দিন দিয়ে দিলাম, তখন কিন্তু 20 নম্বরের মধ্যে হয়তো বা নাম্বার আরো হয়তো বা লেখার প্রশ্ন বেশি থাকবে। এই
ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তাহলে তোমরা ভালো থাকো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জানাবা। ঠিক আছে, ধন্যবাদ।